বলছিলাম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। স্যার, যখন সাপ্লাইস পারচেজ করা হয় তখন আমরা এখন নির্ধারণ করবো স্যার, আমরা কি শুধু পারচেজ কে ডেবিট করবো নাকি সাপ্লাইস কে ডেবিট করবো, একটু kindly যদি বলতেন। প্রকিউরমেন্টের ক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানের ক্রয় কার্যক্রম বিভিন্ন কারণে হয়ে থাকে। এক নম্বর ক্রয় কার্যক্রম হতে পারে যে পণ্যটা ক্রয় বিক্রয় করা হয়, কোর প্রোডাক্ট, সেটা ক্রয় করে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয়। দ্বিতীয়ত ক্রয় করা হয় স্টেশনারি বা সাপ্লাইজ, যেগুলো আপনার ডে টু ডে কনজিউম করার জন্য ব্যবহার করা হয়। খাতা, কলম, কাগজ, পেন্সিল, গাম বা অন্যান্য কিছু। তৃতীয়ত হলো সার্ভিস প্রকিউর করা হয়, ইলেকট্রিসিটি বা অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলো প্রকিউর করা হয়। সবগুলোই পার্টস। এখন অ্যাকাউন্টিং কনসেপ্টে কোনটা কিভাবে আমরা রেকর্ড করব, তো রেকর্ড হবে তার আলটিমেট উদ্দেশ্যের উপর নির্ভর করবে কিভাবে আমরা রেকর্ড করব। সাধারণত যখন কোনো পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি, তখন এটাকে আমরা পার্সেস, জেনারেলি পার্সেস বলে থাকি, যে ক্রয়। তো পার্সেস ইটসেলফ আসলে মানে আহ, কোনো অ্যাকাউন্ট হিসেবে এটা মেনটেন যায় না। কারণ হলো, আমরা যদি ইনভেন্টরি যখন আমরা পড়বো, ইনভেন্টরি চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, তখন এটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো এটা সাধারণত যেটা হয় যে আপনার, আমার এই পার্সেসের ফলে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিটা হলো যে আমার ইনভেন্টরি বেড়েছে, অন্যদিকে লাইবিলিটি অথবা ক্যাশ কমবে। কিন্তু আমরা ইন জেনারেলি এই যে ইনভেন্টরি বৃদ্ধি, এটাকে আমরা পার্সেস হিসেবে ধরি। এবং আপনি যখন লেজার করবেন তখন কিন্তু পার্সেসটাকে ইনভেন্টরি হিসেবে কাউন্ট করা হয়। হ্যাঁ, পার্সেস, পার্সেসের সঙ্গে আপনার পার্সেস রিটার্নটাকে মাইনাস করা হয়, তার মানে ইনভেন্টরি রিটার্ন গেছে সেটা মাইনাস করা হলো। তারপরে আপনার পার্সেসের যে ক্যারিং কস্ট, পরিবহন আর কি, সেটা যোগ করা হয়। তারপরে এগুলো দিয়ে কিন্তু আমরা, আমরা যদি, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ক্রয় বিক্রয় হিসাব করে আসছি, তারা জানি যে এটা অ্যাকাউন্টস এর বাম সাইডে রেখে এখান থেকে আবার বিক্রয়টাকে বাদ দিয়ে সমাপনী মজুত পণ্য বের করা হয়। তার মানে পার্সেস অ্যাকাউন্ট আসলে ইনভেন্টরিকে ডিফাইন করে। তো ইনভেন্টরিকে ডিফাইন করলে মূল কনসেপ্ট হলো, যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হবে শুধু সেটাই হবে পার্সেস অ্যাকাউন্ট। সাপ্লাইজ বা ইউটিলিটি ক্রয় যেগুলো হবে সেগুলো সাপ্লাইজ অ্যাকাউন্ট, কারণ এটা এক্সপেন্স হিসেবে বুক হবে। যতটুকু খরচ করবেন সেটা এক্সপেন্সে যাবে। বাকি সাপ্লাইজের মজুদ যেটা থাকে, স্টেশনারির মজুদ যেটা থাকে, সেটা অ্যাসেট হিসেবে যাবে। সুতরাং এটা খেয়াল রাখবেন, অলওয়েজ পার্সেস যখন আমরা ডেবিট করব, শুধু ওই পার্সেসটাকেই ডেবিট করব যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে। রাইট? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তার মানে যেটা আমার ওই যে উপকরণ হিসেবে ব্যবহৃত হবে সেটাই আমার ইনভেন্টরি হবে, আর বাকিটা যেটা আমার অন্যান্য সাপোজ ইউটিলিটিস বা স্টেশনারি আইটেম, সে ফর এক্সাম্পল দ্যাট স্টেশনারি আইটেম, সেটাকে আমি সাপ্লাইস হিসেবে ট্রিট করব। যদি ক্লোজিং কোনো কিছু থাকে সেটাকে আমি অ্যাসেট হিসেবে ট্রিট করব, আর যেটা হ্যাঁ, খরচ হবে ওটা আমার এক্সপেন্স হয়ে যাবে সাপ্লাইস হ্যাঁ, নিয়ে। হ্যাঁ। আর যতটুকু আনইউজড থাকবে সেটা তো আপনার স্টেশনারি মজুত পণ্য হিসেবে এটা আপনার
ব্যালেন্স শিটে যাবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর একটা জিনিস এখানে আসলো, এটার সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে আমরা দেখবো অ্যাকাউন্টসে, সেটা হলো যে আমাদের এটা যখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব তখন এটা আসবে। সেটা হলো আমাদের যখন মজুদ পণ্য যেটা থাকে, স্টক, ক্লোজিং স্টক যেটা থাকবে, তার ভিতরে দেখা যায় যে এরকম যে আংশিক পণ্য নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণে নষ্ট হতে পারে। হ্যাঁ, যে আপনার 10,000 টাকার স্টক আছে, তার ভিতরে 2,000 টাকার স্টক নষ্ট, বিক্রয় করার অযোগ্য। এক্ষেত্রে আমাদের আসলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? আমরা কি কেউ বলতে পারবো? স্যার, এটা আমার ড্যামেজ হয়েছে না স্যার? হ্যাঁ, মজুদ পণ্যের ভিতরে 2,000 টাকার পণ্য বা 1,000 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে, এটা কি করব আমরা? স্যার, এটা যদি নর্মাল কস্ট হয় তাহলে এটা মানে সিওজি হিসেবে কস্টিং হিসেবে, ইনভেন্টরি কস্টিং হিসেবে কাউন্ট হবে। আর যদি অ্যাবনর্মাল কস্ট হয় সেটা আদার এক্সপেন্সে যাবে। নর্মাল স্যার, এটা আমার অ্যাবনর্মাল বুঝবেন কিভাবে? স্যার, রেগুলার বেসিসে যে ড্যামেজটা হয় সেটা যদি হয় তাহলে ওকে, এটা সিওজি হিসেবে যাবে। আর যদি অ্যাবনর্মাল বড় ধরনের কোনো লস হয় যেটা সচরাচর হয় না, তখন এটা আদার এক্সপেন্সে যাবে, এটা সিওজি এসে আসবে না। স্যার, এটা তো আমার ইনভেন্টরি থেকে নষ্ট হচ্ছে, এখনো তো আমার মানে ওয়ার্কিং প্রসেসে বা মানে ফিনিশ গুড হয় নাই, তাহলে আমার স্যার ড্যামেজ এন্ড লস্ট ক্লেম ডেবিট আর ইনভেন্টরি আমি ক্রেডিট করে দেবো স্যার? তো স্যার, আইএস 2 তে বলা আছে মেবি এরকম অ্যাবনর্মাল নর্মাল কস্টিংটা। ক্লোজিং স্টক অফ টাকা 10,000 ইনক্লুডস ড্যামেজ গুডস অফ টাকা 2,000। শুধু এতটুকুই যদি বলা থাকে তাহলে খেয়াল করবেন, সেটা হলো যে আমরা যখন স্টক ভ্যালুয়েশন করি, ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন হয় দুইভাবে, হয় অ্যাভারেজ প্রাইসে, অ্যাভারেজ কস্টে, অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু একটা আছে, মার্কেট ভ্যালু বা কস্ট, তার ভিতরে যেটা কম হবে সেটাতে আমরা এটাকে লিপিবদ্ধ করে থাকি। এখন ভ্যালুয়েশন যে পদ্ধতিতেই হোক না কেন, আমি 10,000 টাকা যে ভ্যালুয়েশন আমি করেছি, তার ভিতরে 2,000 টাকার নষ্ট পণ্যও আছে। আপনার হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট অনুযায়ী আপনার কাছে 2,000 টাকার পণ্য আছে, সুতরাং ক্লোজিং স্টক যেটা, এখানে কেউ বোধহয় আনমিউট করা আছে, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুযায়ী আপনার ক্লোজিং স্টক 10,000 টাকা, 10,000 টাকায় আপনাকে রেকর্ড করতে হবে। ড্যামেজ গুডস এর হিসাবটা এই পয়েন্টে আপনি করতে পারবেন না, কারণ আপনার টোটাল যে স্টক 10,000 টাকার, সেটা 10,000 টাকা হিসেবে আপনার ট্রিটমেন্টটা আসবে। এখন ড্যামেজ গুডস যেটা 2,000 টাকার, এটা যদি ফার্দার বলা থাকে যে তার মার্কেট ভ্যালু 1,000 টাকা বা মার্কেট ভ্যালু 500 টাকা, তাহলে আপনি এখানে আরেকটা সাপ্লিমেন্টারি জার্নাল এন্ট্রি করবেন। সেটা হলো আপনার এই যে যে ধরেন 2,000 টাকার ড্যামেজ হয়েছে, 2,000 টাকার গুডস, কিন্তু মার্কেট ভ্যালু 1,000 টাকা, তাহলে 1,000 টাকা কিন্তু আপনার কি হয়ে গেল, লস হয়ে গেল। তখন একটা সাপ্লিমেন্টারি জার্নাল হবে, যে আপনার লস অন গুডস বা ড্যামেজ গুডস, অথবা সরাসরি প্রফিট অন লস অ্যাকাউন্ট বুক করে দিবেন, লস অন ড্যামেজ গুডস যেটাই করেন না কেন, আর ক্লোজিং স্টককে তখন ক্রেডিট করে কমায় দিতে হবে 1,000 টাকার সমপরিমাণ যেটা আপনার লস হয়েছে। অর্থাৎ 2,000 টাকার পণ্য, এটা মার্কেট ভ্যালু আছে 1,000 টাকা, তার মানে 1,000 টাকা আপনার লস হয়ে গেল। এই 1,000 টাকা যে লস হলো, সেটার জন্য আপনি একটা
জার্নাল এন্ট্রি করবেন, হ্যাঁ, যে আপনার লস অন ড্যামেজ গুডস ডেবিট অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট আর ক্লোজিং স্টক বা ইনভেন্টরি ক্রেডিট। আদারওয়াইজ এই যে স্টেজে লেখাটা আছে এই স্টেজে আপনার কোনো এন্ট্রি দেওয়ার সুযোগ নাই। এটা আপনার এই 2000 টাকা ড্যামেজ থাকুক ভালো থাকুক, এটা আপনার ক্লোজিং স্টক হিসেবেই কাউন্ট করতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এই ক্ষেত্রে ক্লোজিং স্টকের কি কোনো জার্নাল তো হবে না নাকি স্যার? না, ক্লোজিং স্টকে তো আর জার্নাল আপনার লাগছে না, কারণ ক্লোজিং স্টক রাইট ইটসেলফ তো এটা তো আপনার মানে কস্ট অফ গুডস সোল্ড থেকে তো আপনি বাদ দিবেন, রাইট তাই না? রাইট, বার দিয়েই তো আমার ক্লোজিং স্টকটা বের হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একটা দেখি আমরা সব সময়, সেটা হলো অনেক ক্ষেত্রে হয় এরকম যে আমরা বিক্রয়ের শর্তটা এরকম থাকে যে সে ক্রেতা যিনি উনি 1 মাস পরে ডেলিভারি নেবেন বা 1 সপ্তাহ পরে ডেলিভারি নেবেন। তো যদি এরকম হয় যে আপনার মাসের 25 তারিখে আপনি বিক্রয় করেছেন, তো বিক্রয়ের শর্ত হলো যে আপনার ডেলিভারিটা উনি 10 দিন পরে নেবে। তো 25 তারিখে বিক্রয় করলে সাধারণত মান্থ এন্ডে তো এই স্টকটা আপনার কাছে রয়ে গেছে, পণ্য বিক্রয় হয়ে গেছে কিন্তু এটা আপনি ডেলিভারি দেন নাই, 5000 টাকার পণ্য। এরকম ঘটনাও কিন্তু আসবে বা পরীক্ষাতে থাকতে পারে, এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল ইস্যু। তো এই যে আহ শুধু এতটুকুই বলা আছে, এর ভিতরে আর কিচ্ছু বলা নাই। 5000 টাকার পণ্য বিক্রি হয়েছে কিন্তু ডেলিভারি হয় নাই কাস্টমারের কাছে, মানে এটার আসলে কনসিকুয়েন্স কি কেউ বলতে পারবেন? মানে এটা কি হয়েছে তাহলে? কারো কোনো মানে যে- আইডিয়া যেহেতু আছে কিনা? যেহেতু এখানে টাকা পাওয়ার কোনো ব্যাপার নাই, যেমন ক্যাশ রিসিপ্ট অথবা চেক রিসিপ্ট নাই, সেই ক্ষেত্রে আমার কোনো ট্রানজেকশন হবে না। যদি রিসিপ্ট থাকতো তাহলে আমি ইনভেন্টরি কমাই দিতাম ক্যাশ ক্যাশ ডেবিট করে। যেহেতু রিসিপ্ট নাই সেহেতু এভাবেই থাকবে। স্যার যেহেতু পণ্য বিক্রি হয়েছে তাহলে তো আমি ক্যাশ পেয়েছি, তাহলে তো আমার ক্যাশ ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট হবে। আর কারো কোনো বক্তব্য আছে? আচ্ছা, এটার ইকোনমিক সাবস্টেন্সটা হলো যে আপনি যখনই আমরা কোনো এই অ্যাকাউন্টিংটা করব তখন আপনি নিজের মনের ভিতরে একটা দোকান ঘর বা একটা বিজনেসের স্থান এঁকে নিবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আপনি 4 দেওয়ালের একটা ঘর হিসাব করলে তখন এটা আপনার জন্য এই কাজটা করতে যাবে। 4 দেওয়ালের ঘরটাই হলো আপনার বিজনেস, সেটাকে কেন্দ্র করেই হলো আপনার ট্রানজেকশন গুলো লিপিবদ্ধ করবেন। তো 4 দেওয়ালের ঘরের হিসাব যদি আপনি করেন তাহলে খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন যে এই পণ্যটা মান্থ এন্ডে কিন্তু আপনার কাছে রয়ে গেছে, এটা বিক্রি হয়েছে, এটা বিক্রয়ের ভিতরে চলে গেছে, যেহেতু লেখা আছে গুড সোল্ড তার মানে এটা বিক্রয়ের ট্রানজেকশন হয়ে গেছে। ইনভেন্টরি যেটা সেটাও আপনার কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু পণ্যটা আপনার কাছে রয়ে গেছে, পণ্যটা আপনার গোডাউনে রয়ে গেছে। কিন্তু যেহেতু গুডস সোল্ড বাট নট ডেলিভার্ড টু দ্য কাস্টমার, এই কথাটা লেখা আছে, এটা আপনাকে কনফিউজ করার জন্য। এখানে গুডস সোল্ড মানে ট্রানজেকশন অলরেডি ডান, সুতরাং এখানে আপনাকে কিছু করার নাই। শুধু যদি আপনি মিসগাইডেড হন তাহলে আপনি অনেক কিছু করবেন, বাট এখানে আপনার কিছু করণীয় নাই, কারণ গুডস সোল্ড মানে হলো এটা বিক্রয়ের জার্নাল হয়ে গেছে,
স্টক থেকে কমানোর জার্নালও হয়ে গেছে। আমরা জানি যে বিক্রয় করলে দুটা জার্নাল হয়, একটা বিক্রয়ের জার্নাল, একটা হচ্ছে স্টক কমানোর জন্য জার্নাল। দুটাই হয়ে গেছে, তার মানে ক্লোজিং স্টকে যে ক্লোজিং স্টক দেখাচ্ছে সেখান থেকেও এটা মাইনাস করা হয়েছে। এখন যদি এরকম থাকতো যে আপনার ক্লোজিং স্টক এত টাকায় 10,000 টাকা, তার ভিতরে 5,000 টাকা আছে যেটা বিক্রয় হয়ে গেছে কিন্তু এখনো ডেলিভারি হয় নাই, তখন কিন্তু আপনার ওই ক্লোজিং স্টকের ফিগারটা কমাতে হতো। ঠিক আছে, এই ক্রিটিক্যাল বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এইগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে বা জার্নাল এন্ট্রিতে কিন্তু আসতে পারে, যেটা স্যার লাস্টের কথাটা বুঝি নাই স্যার। একটা তো আমরা এখন কিছুই করব না, কিন্তু হ্যাঁ, পরবর্তীতে আরেকটা আরেকটা হলো যে সিচুয়েশনের কথা যদি বলবেন। যদি এরকম হয় যে যে ক্লোজিং এরকম যদি থাকে যে এটার যে ক্লোজিং স্টক 10,000 টাকা ইনক্লুডস আনডেলিভার্ড গুডস অফ 5,000। হ্যাঁ, মানে এই যে যে পণ্যটা বিক্রয় করছি সেটাও এই 10,000 টাকার ভিতরে ইনক্লুড হয়ে গেছে ভুলবশত, তখন আপনাকে কি করতে হতো, একটা জার্নাল ফেলতে হতো এই ক্লোজিং স্টক কমানোর জন্য। স্যার তখন জার্নালটা কি হতো স্যার? তখন জার্নাল এন্ট্রি হতো যদি আপনার ক্লোজিং স্টক বাড়ানো থাকে, তার মানে ক্লোজিং এ স্টক কমানোর জার্নালটা পড়ে নাই, তার মানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করে আপনার ইনভেন্টরিকে কমায় দিতে হবে, কারণ এটা তো বিক্রয়ের অংশ, তাই না? জি স্যার। স্যার আরেকবার একটু বলুন। আপনাদেরকে যখন সেল হয় ফর সেল, এখন তো স্যার নর্মালি সেলস এর জার্নাল যেভাবে হয় এইভাবেই হবে। আমি এটার একটু ভেঙে বুঝাই, নাইলে অনেকেই বুঝতেছে না। ক্যাশ ডেবিট, সেল রেভিনিউ, ক্রেডিট, আর একটা হয় হলো মানে আমরা একটা সেলটাকে আগে রেকর্ড করি তাহলে সুবিধা হবে। আমরা 10,000 টাকায় পণ্য বিক্রি করলাম যার কস্ট ছিল 8,000 টাকা, তাহলে আমার সেলের এন্ট্রিটা হবে কি, ক্যাশ ডেবিট 10,000 টাকা পাবো আমি সেল করে, এবং আমার রেভিনিউ বাড়বে 10,000 টাকা, যা আসলো। আর আমার কস্ট অফ গুডস সোল্ডে যাবে কত, 8,000 টাকার পণ্য, এবং ইনভেন্টরি থেকে 8,000 টাকার পণ্য কমে যাবে। এই ইনভেন্টরি যখন আমি ক্রেডিট করব, স্বাভাবিকভাবে মজুত পণ্য কমে যাবে। তো এখন যেটা হয়েছে, এখানে যদি আমি এখানে ক্লোজিং স্টক ইনক্লুডস, যদি এরকম থাকে যে ক্লোজিং স্টক 10,000 টাকা, তার ভিতরে আনডেলিভার্ড গুডস 8,000 টাকা রয়ে গেছে, এই যে 8,000 টাকার পণ্য বিক্রি করছি সেটা রয়ে গেছে। তা 8,000 টাকার পণ্য রয়ে যাওয়ার অর্থ হলো যে এই যে যে জার্নাল এন্ট্রিটা এটা হয় নাই, এই যে এই জার্নাল এন্ট্রিটা যদি হতো তাহলে ক্লোজিং স্টক 10,000 টাকা থাকতো না, 2,000 টাকা হয়ে যেত। তো এই জার্নাল এন্ট্রিটা হলে তো কি হতো, ইনভেন্টরি কমে যেত, কিন্তু সেটা না হওয়াতে এই সমস্যাটা দেখা গিয়েছে যে 10,000 টাকা সেখানে দেখা যাচ্ছে যে 8,000 টাকার পণ্য বিক্রয় করছিলাম যেটা ডেলিভারি হয় নাই, সেটা ওটার ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই যে এই জার্নাল এন্ট্রিটা দিতে হবে, এই জার্নাল এন্ট্রিটা হয়তো বাদ পড়ার কারণেই এটা হয়েছে।
এখন আমি কি করব, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করে ইনভেন্টরি ক্রেডিট করে দিব, তখন কিন্তু কি হবে, স্বাভাবিকভাবেই এই স্টকের যে লেজার আছে সেখান থেকে 8,000 টাকা মাইনাস হয়ে 2,000 টাকা চলে আসবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আপনারা কি আমাকে শুনতে পান? জি স্যার। শুনতে পাইলে একটু রেসপন্স করতে হবে, বুঝছেন? রেসপন্স না করলে তো বুঝবে না, হয় আপনারা। স্যার এটা বুঝতে একটু সমস্যা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে একটু সমস্যা হইতেছে স্যার। বুঝতে সমস্যা হচ্ছে কিরকম, ধরেন আপনি 10,000 টাকার পণ্য 8,000 টাকায় বিক্রি করলেন, এটা তো ক্লিয়ার। সরি, 8,000 টাকার পণ্য 10,000 টাকায় বিক্রি করলেন, আপনার যে টাকা, ওটা এখন ইনভেন্টরি কমে গেলে, যদি আমি দিই তাহলে ইনভেন্টরি যখন আমি লেদার করতাম বা খতিয়ান করতাম, তখন সেখানে ইনভেন্টরি যদি 10,000 টাকা থাকতো, তাহলে 8,000 টাকা কমে ব্যালেন্স থাকতো কত, 2,000 টাকা। কিন্তু মান্থ এন্ডে যে দেখা যাচ্ছে যে না, 10,000ই রয়ে গেছে, এবং সেখানে এই যে যে আনডেলিভার্ড গুডস, অর্থাৎ যে 8,000 টাকার পণ্য বিক্রি করছিলাম, এটা অন্তর্ভুক্ত আছে, তাই না? জি তার জি মানে কি দাঁড়ালো, যে আমার এই যে ইনভেন্টরি কমানোর যে জার্নালটা করার কথা ছিল, এখন সেটা 10,000ই রয়ে গেছে। তার মানে কি, ইনভেন্টরি কমানোর জন্য যে জার্নালটা করার ছিল সেটা বাদ পড়ছে। এখন যখন ধরা পড়বে তখন আমাকে এই জার্নালটা দিয়ে এটাকে কমায় দিতে হবে। জি জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার আমরা স্যার, একটু, হ্যাঁ প্লিজ বলেন। এই যে 5,000 টাকা যেটা আনডেলিভার্ড, 8,000 টাকা আনডেলিভার্ড। 8,000 টাকা যেটা আনডেলিভার্ড, সেটা যদি, সেটা তো আমার বুকস অফ অ্যাকাউন্টস এ ইনভেন্টরি কমে গেছে, তাই না স্যার? কিন্তু ফিজিক্যালি আমি যেটা ডেলিভারি করি না, ফিজিক্যাল স্টকে তো সেটা রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি কোনো অ্যান্টি লাগবে? ফিজিক্যালি স্টক রয়ে গেছে যদি আপনি বুক ট্রিট, ভ্যালু কমে গেছে স্যার, বুক থেকে কমে গেছে আমি অ্যান্টি দেওয়ার বুক কারণে। থেকে যদি আপনি এন্ট্রি দেওয়ার কারণে কমে যায়, তাইলে আর কোনো এন্ট্রি দিতে হবে না। বাট যদি এন্ট্রি না দেওয়া থাকে তাহলে তার কমে নাই, রয়ে গেছে। আচ্ছা, ফিজিক্যাল স্টক যখন কাউন্ট হবে তখন তো 8,000 টাকার আমার অ্যাক্সেস দেখাবে। ফিজিক্যালি যখন আপনি কাউন্ট করবেন তখনই 8,000 টাকা বেশি দেখাবে। জি স্যার, সেক্ষেত্রে কিছু করতে হবে? না, 8,000 টাকা বেশি দেখাবে, সেটা আপনাকে দেখতে হবে যে এটা আপনার বুক ভ্যালু কিন্তু কত আছে। বুক ভ্যালু যদি 2,000 টাকা থাকে, তাহলে আপনি আইডেন্টিফাই করলেন যে এটা আনডেলিভার্ড, এবং সেলস টার্মটা ছিল যে না, সে পরে মাল নেবে, সুতরাং এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখেন যে না, 10,000 টাকা এবং বুক ভ্যালু তো 10,000 টাকা, 10,000 টাকার ইনভেন্টরি ফিজিক্যালি পাওয়া গেছে, এবং বুক ভ্যালু 10,000 টাকায় রয়ে গেছে, এবং আপনার সেলস জার্নালে এইটা এন্ট্রি দেওয়া হয় নাই, তখন কিন্তু আপনাকে এন্ট্রি দিতে হবে। সেটা ঠিক আছে, এটা দিতে হবে। সেল হয়ে গেছে, আবার সিওজিএস পাড়া ইনভেন্টরি কমাইতে হবে ফিজিক্যালি, বুক ভ্যালু। তো ফিজিক্যালি যেটা আছে সেটার জন্য আর কিছু করা লাগবে না, তাই না স্যার? না না, ওইটা কি আলাদা করে রাখতে হবে ওই স্টকটা? হ্যাঁ ওইটা আপনার আর হিসাবে আসবে না, কারণ ওটা অলরেডি আপনি সেল হিসেবে ট্রিট করে ফেলেছেন। হ্যাঁ মানে এটা স্যার, অডিট যদি এটা কোশ্চেন করে তখন ডকুমেন্টসটা দেখাইতে হবে যে এটা আমার হ্যাঁ হ্যাঁ আনডেলিভারি হ্যাঁ, সেল। আনডেলিভার্ড গুডস হিসেবে এটা দেখাতে হবে। এটা কি যেন বলে আপনার, হ্যাঁ বায়ারকেও, তখন অডিটর হয়তো থার্ড পার্টি কনফার্মেশন হিসেবে বায়ারের কাছে চিঠি লিখে জানতে চাইবে, তখন জি বায়ারও স্যার, কনফার্ম করবে যে হ্যাঁ এটা আমার পণ্য। আনডেলিভার্ড গুডস বা ডেলিভার্ড হ্যাঁ, সেলস। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা কি বইটা দেখেছিলেন, কাইসোর বইটা? স্যার দেখেছিলাম একটু স্যার, ওইখানে সাপ্লাইস এর ইস্যুটা পেয়েছিলাম। আচ্ছা, তো এটা কি মনে হয়েছে, মানে কোনো কিছু কি আমরা ওখান থেকে আলোচনা করতে পারবো? স্যার আমি ওই যে
আমার কাছে 13 এডিশনটা আমি কালেকশন করেছি, কিন্তু স্যার ওইখানে ম্যাথ জার্নাল তো স্যার খুব বেশি একটা পাই নাই, যেগুলো মানে দুই এক না, আমি মনে হয় বইটা বুঝতেছি না স্যার, এই জন্য হয়তো প্রেস করতে পারিনি। আচ্ছা, আমরা একটু আলোচনা করি সামান্য। এই বইটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আমি আমার প্রথম ক্লাসের পরে এই বইটা আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। এটা কততম এডিশন এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে খেয়াল নাই, বাট এডিশনে খুব বেশি ভ্যারি করে বলে আমার কাছে মনে হয় না। হয়তো কিছু কোশ্চেন টোশ্চেন বা গ্লোসারিতে কিছু ভ্যারি করতে পারে, মূল বক্তব্য, ভিতরের বক্তব্য সব সেম। আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে এতদিন আলোচনা করেছি, এটা কিন্তু সেই অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা আপনাদেরকে পড়তে হবে ভাই, না পড়লে কিন্তু এই যে যত আলোচনায় করতেছি এটা কিন্তু মনে রাখতে পারবেন না আপনারা। এটা পড়লে এখানে ডিটেলস সুন্দর করে দেওয়া আছে, অ্যাসেট লায়াবিলিটি, ওনার্স ইকুইটি কিভাবে ইনক্রিজ করে, ওনার্স ইকুইটি ডিক্রিজ করে কিভাবে, সেটা দেওয়া আছে। এরপরে একটা ইলাস্ট্রেশন দিয়ে একদম 1 to 1 দেখেন সুন্দর করে করে এখানে ছক এঁকে ব্যাখ্যা দেওয়া আছে। ট্রানজেকশন অ্যানালাইসিস কিভাবে, 1 নাম্বার যেমন ইনভেস্টমেন্ট বাই ওনার, এই যে ক্যাশ আসছে, ওনার সিকিউরিটি বাড়ছে, এগুলো খুব সুন্দর করে। দ্বিতীয় হচ্ছে পারচেস অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ, আমরা যা অলরেডি আলোচনা করে আসছি, দেখেন ক্যাশ কমছে, ইকুইপমেন্ট বাড়ছে। এইগুলো কিন্তু সুন্দর করে এই জায়গাগুলোতে কয়েকটা জার্নাল এন্ট্রি দিয়ে আহ, এই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সুন্দর করে এখানে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিন্তু বোঝানো আছে। তো এইটা আপনাদেরকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এটা আচ্ছা, না। বইটা কি আজকে আরেকবার শেয়ার করা যেতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি দিব, সমস্যা নাই। এই বইয়ের 44 নাম্বার 40 নাম্বার পেজ থেকে কিন্তু এখানে আছে। এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখবেন। এই যে যেমন উইথড্রল অফ ক্যাশ বাই ওনার, ওনার যদি ক্যাশ উইথড্র করে কি হবে, যে ক্যাশ কমেছে, এই যে ড্রয়িংস হিসেবে ওনার ড্রয়িংটা কমেছে। এবং এখানে দেখেন অ্যাসেটের যত আইটেম বাড়তিছে অ্যাসেট গুলো কিন্তু যোগ হচ্ছে, লায়াবিলিটি যত আইটেম বাড়তিছে যোগ হচ্ছে। শুধুমাত্র ওনার সিকিউরিটির যে আইটেম গুলো যোগ বিয়োগের কথা, সেগুলো ওনার সিকিউরিটি থেকে কি হয়, ড্রয়িংটা মাইনাস হয়, রেভিনিউটা যোগ হয়, এক্সপেন্সটা মাইনাস হয়, সেগুলো কিন্তু এরা সুন্দর করে ছকে দেখিয়ে দিয়েছে। এই বইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এবং পুরো ট্রানজেকশনটাকে কিভাবে সামারি করা হয়েছে এরকম কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে। 5টা বা 6টা ট্রানজেকশন দিয়ে বললো যে এটার অ্যাকাউন্টিং ইকুয়েশনে সামারিটা বসাও। কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে সামারিটা বসাতে হবে, যোগফল করতে হবে, এবং এখানে কিভাবে রেফারেন্সটা লিখে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আই এম কর্ডিয়ালি রিকোয়েস্টিং অল অফ ইউ টু স্টাডি দিস বুক। হ্যাঁ, এটা করলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এখানে বলা আছে দেখেন যে কিছু সিগনিফিকেন্ট ফ্যাক্ট কিন্তু এখানে বলা আছে। কি রকম, যে ইচ ট্রানজাকশন ইজ অ্যানালাইজড ইন টার্মস অফ ইটস ইফেক্ট অন, কিভাবে প্রত্যেকটা লেনদেনকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কিসে, যে এটার প্রভাবটা কি, যে 3 কম্পোনেন্ট অফ বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই কম্পোনেন্টের উপর এটার ইফেক্ট কি সেটা দেখতে হবে। তারপরে স্পেসিফিক আইটেম উইথিন ইচ কম্পোনেন্ট, স্পেসিফিক আইটেম গুলো আবার যে অ্যাসেটের ভিতরে কি কি আছে, লায়াবিলিটির ভিতরে কি কি আছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে। এই যে ইলাস্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হলো যে দ্য টু সাইড অফ ইকুয়েশন মাস্ট অলওয়েজ বি ইকুয়াল, দুই সাইড ইকুয়েশনের দুই সাইড যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু আপনারটা ভুল হবে। হ্যাঁ, এরপরে যে এক্সাম্পল দেওয়া আছে ডু ইট, এই যে 5টা দেওয়া আছে, এটা আবার স্যার এখানে এই ম্যাথ বসাতে হবে। গুলো ছক করে দিলে কোনো প্রবলেম হবে স্যার? দুইভাবে থাকতে পারে। একটা হলো এটা মানে দিস ইজ অ্যান অ্যাডভান্স লেভেল অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্টিং এডুকেশন, সুতরাং এখানে আপনি ইফ ইউ থিঙ্ক yourself as a student of intermediate or SSC level, then you guys will be very full. এখানে দুইভাবে থাকবে। এক হলো শুধুমাত্র কোশ্চেনে এই ছকটা দেওয়া থাকবে, আপনাকে বলবে যে ট্রানজাকশন গুলো লিপিবদ্ধ করো, তখন আপনাকে এই ট্রানজাকশন গুলো লিখতে হবে। 1 নাম্বার ট্রানজাকশন কি, 2 নাম্বার ট্রানজাকশন কি, অর্থাৎ ছক বুঝে ছক পড়ে ট্রানজাকশন লেখার মতো দক্ষতা অর্জন করতে হবে। আবার ট্রানজাকশন আছে আপনাকে ছক করতে বলতে হতে পারে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের এটাকে পুট করো। আমি বুঝাইতে পারছি? জি স্যার। এটা কি জি স্যার। টেবুলার অ্যানালাইসিস করলে থাকবে?
হয় যে কোশ্চেনে শুধু এরকম একটা টেবিল দেওয়া থাকবে যে ফলোয়িং ট্রানজেকশন হ্যাপেন ডিউরিং দ্য পিরিয়ড। হ্যাঁ, তখন আপনাকে বললো যে ইউ আর রিকোয়ার্ড টু লিস্ট দ্য ট্রানজেকশন। তখন আপনাকে 1 নাম্বারটা দেখে বুঝতে হবে যেখানে ক্যাশ বেড়েছে আর ওনার সিকিউরিটি বেড়েছে, তার মানে ইনভেস্টমেন্ট ইন বিজনেস টাকা 25,000 এটা হবে। 2 নাম্বারটা যে বলছিলাম যে স্যার এখানে তো স্যার কোনো ছক ছক করা নাই স্যার, শুধু এমনি লিখে দিছি স্যার, এটা কি ছক করলে স্যার কোনো প্রবলেম হবে? কোথায় ছক ঘর করা ঘর নাই? করে দিলে স্যার, এর আচ্ছা, ক্যাশ এই যে ইকুইটি পেয়েবল স্যার। কলামটা না, তাই তো, রো কলাম এগুলা। স্যার জি জি স্যার। স্যার। আরে ভাই, আপনি তো এখন স্টুডেন্ট হিসেবে কথা বলতেছেন না, প্রফেশনাল হিসেবে চিন্তা করেন। আপনি যেভাবেই করেন করতে থাকেন, ওই কলাম দাড়ি কলাম রো এগুলো নিয়ে আটকাবে না। ঠিক আছে? এগুলো আপনাকে এভাবে বুঝে যে, যেমন 2 নাম্বারে কি বলছি, ইকুইপমেন্ট বেড়েছে অ্যাকাউন্টস পেয়েবল, তার মানে বাকিতে ইকুইপমেন্ট কেনা হয়েছে, তার মানে পার্সেস ইকুইপমেন্ট 7,000 টাকা 1 ক্রেডিট। এই ছক দেখে আপনাকে জার্নাল এন্ট্রি লিখতে হবে। হ্যাঁ, সুতরাং মানে যদি ওইভাবে চিন্তা করেন যে কয়েকটা জার্নাল আসবে, আমি ইকুয়েশনে বসায় দিব, অঙ্ক হয়ে যাবে, নট দ্যাট, রিভার্স সাইডটাও কিন্তু আসতে পারে। সুতরাং আপনাকে ওই দক্ষতাটা অর্জন করতে হবে, এগুলো পড়বেন। হ্যাঁ, এরপরে আমরা জার্নাল এন্ট্রি কিছু দেখতে চেয়েছিলাম, দেখি কিছু জার্নাল এন্ট্রি পাওয়া যায় কিনা এখানে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে দেখেন অনেকগুলো এই যে বিভিন্ন ওই যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, মানিটারি ইউনিট, অ্যাজাম্পশন, নেট ইনকাম, এগুলো ডেফিনেশন দেওয়া আছে। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন সব সময় আসে। হ্যাঁ, এগুলো কিন্তু স্যার এগুলো এই বইটা কোন রাইটারের স্যার? কাইসর বই। আনফরচুনেটলি যেটা আমি বুঝতেছি, আপনারা বই পড়তেছেন না। আই এম ভেরি শকড। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। এই যে আপনাদের এমসিকিউ কিন্তু এই যে এখানেই আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ ইন দ্য অ্যাকাউন্টিং প্রসেস, আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, ভেরিফিকেশন, কমিউনিকেশন, এরকমই কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইনকারেক্ট, এই যে এমসিকিউ গুলো এখানে আছে, এরকম ধরনের এমসিকিউ কিন্তু আসবে। এগুলো আপনারা এখন যদি না পড়েন তাহলে তো বাণিজ্যতের ব্যাপারে দাঁড়াবে দেখতেছি। স্যার, জি প্লিজ বলেন। বলছি কি স্যার, কাইসরের বইটার শুরুর দিকে আমি বেশ কিছু পেজ আমি দেখেছি। স্যার, ম্যাক্সিমাম যে টেবুলার সামারি বা জার্নাল এন্ট্রি গুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে কোনো সার্ভিস বেসড কোম্পানি এরকম। তো স্যার, ওদের ক্ষেত্রে যেমন সেলস রেভিনিউ, অ্যাসেট হিসাবে ক্যাশটা যখন রিসিভ করছে বাড়ছে কমছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার স্পেসিফিক মানে যদি কোম্পানিগুলা প্রোডাক্ট বেস হয়, সেক্ষেত্রে স্যার ওদের বিজনেস স্টার্ট করার সময় কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করছে, তারপর প্রোডাক্ট গুলো সেল করছে, এরকম যখন কোয়েশ্চেন দিয়ে টেবুলার সামারি করতে দেবে, তো এক্সাক্ট এই টাইপের কোনো এক্সাম্পল কি স্যার এই বইটাতে আছে? আমি বেশ কিছু অংশ দেখেছি স্যার, সবগুলো ওই সার্ভিস ওরিয়েন্টেডই পাচ্ছি। আর একটু আগে আপনি যে করালেন প্রোডাক্ট ডেলিভারি হয়নি, এই টাইপের জার্নাল গুলো স্যার যদি কাইসের বই ফলো করি তাহলে স্পেসিফিক কোন চ্যাপ্টারটাতে স্যার মানে পাবো? আপনি তো পুরো বইটা আপনার নখদর্পণে, এই জন্যই স্যার জানতে চাইছি আর কি, আহ কোন চ্যাপ্টার গুলোতে হলে স্পেসিফিক খুঁজে পেতে সুবিধা হবে। আচ্ছা, দেখি আমরা আমরা সামনের দিকে এগোই, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তখন আমরা এই বিষয়গুলো এই যে এই একটা জিনিস দেখেন, এই যে এখানে আছে ব্রিফ এক্সারসাইজের 1 নাম্বারে, এখানে এরকম কোশ্চেনও থাকতে পারে যে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিছু ফিগার দেওয়া আছে, আপনাকে বললো যে এটা মিসিং অ্যামাউন্ট যেটা সেটা বের করেন। তো মিসিং অ্যামাউন্ট কি আপনি হাওয়ার উপর তো বের করতে পারবেন না, কারণ আপনাকে আগে বুঝতে হবে যে এখানে আসলে কি বলতে চাচ্ছে, তাই না? তা আমরা জানি যে অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, তার মানে এখানে 90,000 আছে, মানে এখানে 40,000 হলে না 90,000 হবে। এই যে যোগ বিয়োগ, এটা সিম্পল যোগ বিয়োগ, তারপরও কিন্তু আপনি ফর দ্য টাইম বিং যদি ইকুয়েশনের মাইন্ড না বোঝেন, তাহলে কিন্তু মিসিং ফিগারটা বের করাটা আপনার জন্য ডিফিকাল্ট হবে, বিশেষ করে যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হবে।
কোশ্চেন কিরকম হতে পারে দেখেন, এই যে এখানে বলছে সিলেক্টেড ট্রানজেকশন ফর লাইন ব্রিঙ্ক লন কেয়ার কোম্পানি আর লিস্টেড বেলো। কি করছে সে, কতগুলো ট্রানজেকশন করেছে, আপনাকেই বলছে যে list the number of the above transaction and describe the effect of each transaction on asset, liability, owner's equity. হ্যাঁ, for example, the first answer is increase in asset and increase in owner's equity. তার মানে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, আপনাকে এক নাম্বার দিয়ে লিখতে হবে যে এক নাম্বারে ইনক্রিজ ইন অ্যাসেট অ্যান্ড ইনক্রিজ ইন ওনার্স ইকুইটি। দুই নাম্বারে বলছে মান্থলি রেন্ট দিছে, তাহলে দুই নাম্বারে হবে হলো আপনার ইনক্রিজ ইন পেইড মান্থলি রেন্ট, তার মানে ডিক্রিজ ইন ওনার্স ইকুইটি, ডিক্রিজ ইন ক্যাশ, পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, বাকিতে ইকুইপমেন্ট কেনা হয়েছে, তাহলে ইনক্রিজ ইন অ্যাসেট আর ইনক্রিজ ইন লায়াবিলিটি। এরকমের আপনাকে অ্যান্সারে কোন কি ইনক্রিজ করলো কি ডিক্রিজ করলো সেটা কিন্তু অ্যান্সারে বলতে হবে। সুতরাং কোশ্চেনের ফোল্ডিংটা কিন্তু মাল্টিফোল্ড হতে পারে, মাল্টিফোল্ড কোশ্চেন হতে পারে। আপনাকে টোটাল এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বিভিন্ন আঙ্গিকে কিন্তু বুঝতে হবে, বুঝে এটাকে আপনার করতে হবে। এরপরে হলো এটা হলো আপনার রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেসে কিন্তু অনেকগুলো, এই যে রেকর্ডিং প্রসেসটা কি হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে বলা আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। ডেবিট ক্রেডিট কিভাবে হয় না হয়, ডেবিট ক্রেডিট দুই ভাবে, টেবুলার ফর্মে হতে পারে, অ্যাকাউন্ট ফর্মে হতে পারে। এই জিনিসগুলো এখান থেকে পড়লে আপনারা আরো ক্লিয়ার হবেন এবং ক্লাসে কোশ্চেন করতে পারবেন সুন্দর করে। কারণ আমি এই যে এখানে আপনার এক্সপান্ডেড ইকুয়েশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে দেখেন। হ্যাঁ, এই যে স্টেপ ইন দ্য রেকর্ডিং প্রসেস, সিম্পল ধরেন 3 মার্কের একটা কোশ্চেন আসলো, রেকর্ডিং প্রসেস, না পড়েন তাহলে তো এগুলো জানতে পারবেন না। আর টোটাল ম্যাথের 40% থাকবে থিওরি, কিন্তু আপনি না জানেন তাহলে তো আপনি করতে পারবেন না। জার্নালের ছক কিভাবে হয় সেটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো লেজার আমরা এখন যাই নাই, আমরা দেখি জার্নাল করতে। এখানে যে আপনার সেলফ টেস্ট ট্রানজাকশন দেওয়া আছে একটা, এইটা আপনারা দেখবেন। এটা দেখলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে। এটার অ্যান্সারের নিচে দেওয়া আছে সুন্দর করে জার্নাল এন্ট্রি কিভাবে করতে হয়, রেফারেন্স নাম্বার সহ, ডেট। এবং এখানে জার্নাল এন্ট্রি করার সময় কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার হলো, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বা যারা আগে পড়ে এসেছেন তারা আপনি ডেট মানে এই ফর্ম সেটাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে আপনার উপরে কোম্পানির নাম XY লিমিটেড জেনারেল জার্নাল, তারপরে এখানে ডেট থাকবে, তারপরে অ্যাকাউন্ট টাইটেল এক্সপ্লেনেশন, তারপরে নাম্বার, ডেবিট এবং ক্রেডিট, এটা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এবং যদি আপনি এই যে 101301 এটা হলো অ্যাকাউন্টের নাম্বার, লেজারের নাম্বার। রেফারেন্স দেওয়া মানে হলো যে এটা এত নাম্বার লেজারে যাবে। যে নিচে দেখেন লেজার গুলো আছে তো, এই যে 101 হলো ক্যাশের লেজার, 200 হলো নোটস পেয়েবলের লেজার, এই যে ক্যাশ 101। তার এই রেফারেন্স দিয়ে বোঝাবে যে এটা লেজারের কত নাম্বার লেজারে এটা ঢুকবে সেটা এখানে বলা থাকবে। ক্লিয়ার? এটা যখন ম্যানুয়ালি করে তখন না হয় লেজার নাম্বার দিতে হয়, যখন সফটওয়্যার আছে তখন তার লাগে না স্যার। সফটওয়্যারে তো আপনি যখন অ্যাকাউন্ট হেড নেবেন তখন সেটা তো আগে লাগতো না আমাদের। হ্যাঁ, যখন এটা আগে অ্যাকাউন্ট রাখতেন না, কি বলতে হচ্ছিল?
সফটওয়্যার যখন আপনি অ্যাকাউন্ট হেডটা নিবেন তখন তো নাম্বার সহই নিবে। এমনকি জার্নাল করতে হলে কি স্যার এই রেফারেন্স নাম্বার মাস্ট দিতে হবে এখন? যদি আপনার উল্লেখ থাকে, ওখানে কোশ্চেনে উল্লেখ থাকবে যে রেফারেন্স নাম্বার, তবে আন্দাজে পাবেন না। যদি কোশ্চেনে বলা থাকে যে এন্টার রেফারেন্স নাম্বার ইনভেন্টরির জন্য এত, ক্যাশের জন্য এত, তখন কিন্তু আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে। স্যার স্যার এই টাইপের জার্নালে কিছু যদি স্যার তো স্যার মারা যাবে না? স্যার জার্নালে যদি লেজারের নাম্বার দিতে হয়, তাহলে লেজারে যে কি আবার জার্নালের নাম্বার দিতে হবে? না না না, দরকার পড়বে না। আচ্ছা দেখি আমরা একটা বড় একটা ট্রানজেকশন পাই কিনা। আচ্ছা আমরা এই জার্নালটা দেখি একটু, এই জার্নালটা একটু নিয়ে কথা বলি, একটু বড় সড়ো আছে, একটু ডিসকাস করি। এটা হলো আপনার কোরা থিয়েটার, owned by Cora Graham, will begin operation in March. The Cora will be unique in that it will show only triple feature of sequential theme movie. As of 1st March, the ledger of Cora showed এই যে লেজার গুলো দেখেন দেওয়া আছে, 101 ক্যাশে 3000 টাকা ব্যালেন্স আছে, 140 ল্যান্ডে এত টাকা, এভাবে। তারপর এই ব্যালেন্স গুলা নিয়ে সে তার বিজনেস শুরু করেছে। ডিউরিং দ্য মান্থ অফ মার্চ দ্য ফলোইং ইভেন্টস অ্যান্ড ট্রানজেকশন অকার্ড। মানে এটা একটা থিয়েটার প্রতিষ্ঠান যারা সিনেমা বা মুভি দেখায়। তো সে তার ব্যবসার শুরুতে এই অ্যাসেট গুলো আছে এবং এই ট্রানজেকশন গুলো করেছে। এখন আপনাকে বলেছে ট্রানজেকশন গুলো জার্নাল করার জন্য। এই দেখেন বলছে ইন অ্যাডিশন টু দ্য অ্যাকাউন্ট আইডেন্টিফাই দ্য অ্যাবাভ দ্য চার্ট অফ অ্যাকাউন্টস ইনক্লুডস 112 নাম্বার অফ অ্যাকাউন্টস রিসিভেবল, আরো কিছু নাম্বার এখানে দিয়ে দিয়েছে। বলছে যে এন্টার দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য লেজার। আমরা লেজারটা এখন যেহেতু করি নাই, আমরা লেজারের পার্টে যাব না। বলছে জার্নালাইজ দ্য মার্চ ট্রানজেকশন। তো এই ট্রানজেকশন গুলো আমাদেরকে জার্নাল করতে হবে। এবং এখানে বলেছে Cora record admission revenue as service revenue, rental of the concession stand as rent revenue, and a film rental expense as rent expense. অর্থাৎ কিছু বিষয় হয়তো অ্যাম্বিগুইটি ছিল, সেটা তারা ক্লিয়ার করে দিয়েছে। সেটাকে ধরতে, তারপরে আপনার কনসেশন স্ট্যান্ড যেটা একটা রেন্ট রেভিনিউ হিসেবে দিতে হবে, আর হলো আপনার ফিল্ম রেন্টাল এক্সপেন্স, সেটাকে রেন্ট এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে হবে, করে আপনি জার্নালটি করবেন। এখন সে বলছে প্রথমেই যে রেন্টলে দ্য থ্রি ইন্ডিয়ানা জোন্স মুভি টু বি শোন ফর দ্য ফার্স্ট 3 উইক এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স হিসেবে
একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো কোনো একটা কোশ্চেন পড়ে যদি আপনি বিজনেসের ধরন এবং লেনদেনের ধরন না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন না। মানে এটা এক্সপেন্স হবে না ইনকাম হবে বা কি হবে, এইখানে যেমন মানে যদি ডিটেলসটা না বুঝেন তাহলে কিন্তু প্রথমে বোঝা যাবে যে এই যে যেটা রেন্টাল এত এটা কি ঘটনা বা কি দিক কি, এটা মূল হচ্ছে ইন্দাস জোসের কাছ থেকে একটা ফিল্ম রেন্টাল বা ফিল্ম হায়ার করে সে দেখাবে। তো হায়ার করতে গেলে তো এটা ভাড়া দিতে হবে। তো সে কি করেছে, লর্ড অফ দ্য রিংস মুভিটা অর্ডার দিয়েছে, যেটা মার্চের শেষ 10 দিনে দেখানো হবে, এবং এটা সেকশন স্যার। রিসিভ 2000 ক্যাশ অ্যাডমিশন। তো আমরা জানি যে যেখানে বলে দেওয়া আছে যে অ্যাডমিশনটাকে, এই যে অ্যাডমিশন সার্ভিস নাম্বারটা যে entry হবে না, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন টেকেন প্লেস। ওকে স্যার। আচ্ছা, তাহলে তাহলে কি এই অ্যাকাউন্টিং এর আগে পড়ে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কে কে আছে, কি বুঝতেছেন এগুলো দিয়ে? এটার কি হবে বলেন? আমরা তো ওই সময় এটাকে অ্যাকাউন্ট পেয়েবল করে আসছি, তাই না, বা এক্সপেন্স পেয়েবল করে আসছি। ক্লিয়ার? স্যার রেন্ট পেবল ডেবিট হবে 2000, মানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে 2000, যেহেতু ওই সময় 2000 করা ছিল ক্রেডিট, তাই না? আর তাহলে 100 টাকা হবে রিসিভেবল। না, আরো 100 টাকা কিন্তু আপনার খরচ বাড়ছে, তার মানে রেন্ট এক্সপেন্স আরো 100 টাকা ডেবিট করতে হবে। মানে এই দেরিতে দেওয়ার কারণে হয়তো আরো 100 টাকা দিতে হয়েছে বেশি। ক্লিয়ার? ও আচ্ছা, জি স্যার। তাহলে আরো 100 টাকা রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর 2100 টাকা ক্যাশ ক্রেডিট হবে। এখানে বুঝতে কারো সমস্যা আছে? স্যার এই 2000 টাকা ছিল এক্সপেন্স, পরবর্তী 100 টাকা ওইটাকে কি হিসেবে ঠিক করবো স্যার? 2000 টাকা ছিল পেয়েবল, কিন্তু এই 10 দিনে হয়তো তাদের সঙ্গে কোনো নেগোসিয়েশন হয়ে আরো 100 টাকা বেশি দিতে হচ্ছে। যে কোনো কারণ হতে পারে, এটা পেনাল্টি হতে পারে, এটা ডিলে পেমেন্টের কারণে, যে কোনো কারণেই হোক। কিন্তু আপনার 2100 টাকা যেহেতু খরচ হয়ে গেছে, আপনি তো আর এটা বলতে পারবেন না যে আমার 2000 টাকা লাইবিলিটি করা ছিল আমি তাই দেবো। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যা ঘটে গেছে সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে স্যার আমি কি এই যে ওই অ্যাকাউন্ট 100 পে, টাকা যে অতিরিক্ত দিলেন এটা আপনার খরচে বুক করতে হবে, ধরে নিতে হবে যে রেন্টাল পারপাসেই গেছে, এটা রেন্ট এক্সপেন্স হবে। পেয়েবল 2000 টাকা, ডেজার্ট ক্রেডিট করা ছিল ওটা ডেবিট করবো 2000, অতিরিক্ত যে 100 টাকা আমার আরো খরচ হলো এটাকে এক্সপেন্স হিসেবে, রেন্ট এক্সপেন্স হিসেবে ডেবিট করব, আর আর ক্যাশকে ক্যাশ 2100। ক্রেডিট হবে 2100 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার এখানে যেহেতু কিছু উল্লেখ নেই, সেটা কি 100 টাকা কি অ্যাডভান্স হিসেবে দেখানো যাবে কিনা? কি হিসেবে? অ্যাডভান্স রেন্ট অ্যাডভান্স এক্সপেন্স। না 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 ডিপোজিট। না, এটা সুযোগ নাই, কারণ ওই যে মুভি রেন্টাল বলাই আছে এখানে, যে বলছে যে ব্যালেন্স পেমেন্ট ডিউ অন জনতা মুভি রেন্টাল, হ্যাঁ, এন্ড টাকা এত, অ্যাডভান্সের কোনো সুযোগই নাই। ঠিক আছে? জি, ওকে স্যার। এরপরে যেটা, স্যার যে হ্যাঁ, রিসিভ ক্যাশ 4000 যেটা বললেন সেটার এটা হবে কি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাডমিশন এই যে নিচে বলা আছে এখানে পড়তে হবে, এই যে পুরো প্রশ্ন পড়তে হবে কিন্তু পরীক্ষার হলে, খেয়াল রাখবেন। এই যে রেকর্ড অ্যাডমিশন রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ, অর্থাৎ অ্যাডমিশন রেভিনিউটাকে আপনি সার্ভিস রেভিনিউ হিসেবে রেকর্ড করবেন। ক্লিয়ার? ও জি স্যার। আমার খেয়াল আছে আমার সময় এরকমের ভুল আমরাও করেছি।
আমি আমার অ্যাকাউন্টিং নলেজ যেটা আছে সেটা অ্যাপ্লাই করে আমি জার্নাল করে ফেলেছি প্রায় শেষের দিকে। নিচে পড়ে দেখি যে অ্যাকাউন্ট হেড ভিন্ন ভিন্ন হবে, কোনটা কিভাবে হবে সেটা নিচে বলে দেওয়া আছে। পরে পুরোটা কেটে, আধা ঘন্টা তো তখন চলে গেছে, পুরোটা কেটে আবার নতুন করে লিখতে হলো। সুতরাং এটাও কিন্তু একটা কমন ইনস্ট্রাকশন ফর অল। পরীক্ষার হলে পুরো প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তারপরে অ্যান্সার করবেন। হ্যাঁ, এরপরে 11তে যেটা আছে, কোরা থিয়েটার কন্ট্রাক্টেড উইথ ক্যালেব হানি টু অপারেট দ্য কনসেশন স্ট্যান্ড. Honey is to pay 15% of gross concession received payable monthly for the rental of the concession stand. কোন এন্ট্রি হবে? এটা কি করেছে যে আপনার ক্যাবেল হানি একটা প্রতিষ্ঠানের এটা হবে না সাথে স্যার, সে একটা শুধু চুক্তি কন্ট্যাক্ট করছে করছে যে কনসেশন স্ট্যান্ড অপারেট করবে এবং তাদেরকে হয় না, একটু দাঁড়াও, 15% পরে আমি গাড়িতে চলে আসবো। গ্রস রিসিপ্টের 15% দিবে, কিন্তু সেটা কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন তো হয় নাই, সুতরাং এখানে আমাদের কোনো এন্ট্রি হবে না। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেমেন্ট করছে, এটা তো অ্যাজ ইউজুয়াল সবাই জানি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। রিসিভ 5,000 ক্যাশ ফ্রম কাস্টমার ফর অ্যাডমিশন, একই সার্ভিস রেভিনিউ ক্যাশ। তারপরে রিসিভ দ্য লর্ড অফ দ্য রিং মুভি অ্যান্ড পেড দ্য রেন্ট ফি 2,000। এখন কিন্তু রেন্টাল এক্সপেন্স 2,000 এবং ক্যাশ ক্রেডিট হবে 2,000। তারপরে পেইড স্যালারি 3,100, এটা অ্যাজ ইট ইজ স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে রিসিভ স্টেটমেন্ট ফ্রম ক্লাব হানি showing gross receipt from concession of 6,000 and the balance due to Kora Theatre 9,000, অর্থাৎ 6,000 এর 15% for March. Honey paid on half of the balance due and will remit the remainder on April pass. এটা কি হবে বলেন? স্যার। এটা 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 তো ট্রানজাকশন স্যার, ওই যে যে গ্রস গ্রস 15% গ্রসের যে অর্ধেক দিবে আর অর্ধেক অ্যাকাউন্ট পেয়েবল ক্রিয়েট করবে, আর 900 টাকাকে ক্যাশ করবে, ক্রেডিট করবে। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, আর এক্সপেন্স হচ্ছে ডেবিট, আর এই যে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। স্যার এটা রেন্ট রেভিনিউ হবে, এই পিছনে যে উল্লেখ দেখেন, আছে। এই যে কনসেশন স্ট্যান্ডটাকে রেন্ট রেভিনিউ হিসেবে ট্রিট করতে হবে। খেয়াল করেন কি ঘটছে ঘটনা, সেটা হলো ক্লাব হানির কাছ থেকে কনসেশন রেভিনিউ হিসেবে 6,000 পেয়েছে নগদে, আর কোরা থিয়েটারের কাছে যে 900 টাকা পাওনা ছিল 6,000-এর 15% আর কি, কারণ ও তো 15% পাবে। এই যে বলাই আছে দেখেন, এই যে ক্লাব হানি is to pay 15% of gross concession received. হ্যাঁ, মানে কনসেশন যা রিসিভ করবে তার 15% আমরা পাবো, অর্থাৎ এই পাবে, এই কোরা পাবে। তো এখন কি বলেছে দেখেন, যে ব্যালেন্স ডিউ টু কোরা থিয়েটার ফর মার্চ এত। এই যে রিসিভ দ্য স্টেটমেন্ট ফ্রম ক্লাব হানি শোয়িং গ্রস রিসিভ ফ্রম কনসেশন 6,000। হানি তার যে বিলটা পাঠাইছে সেখানে হানি বলতিছে যে সে 6,000 গ্রস রেভিনিউ রিসিভ করছে। তো এখানে কোরা পাবে কতটুকু? এই 6,000-এর 15%। এই যেখানে বলছে যে অ্যাট দ্য 900 টাকা। ব্যালেন্স ডিউ টু কোরা থিয়েটার ফর মার্চ হচ্ছে কত, এটাও ওই বিলে আছে যে 900 টাকা ডিউ। বলছে যে হানি পেইড অন হাফ অফ দ্য ব্যালেন্স ডিউ অ্যান্ড উইল রেমিট দ্য রিমেন এপ্রিলের 15। তার মানে এই যে টোটাল ব্যালেন্স ডিউ আমার আছে 900 টাকা, এর অর্ধেক আমি পেয়েছি, তাহলে অর্ধেক পেয়েছি আর বাকি অর্ধেক এপ্রিলের 15 তারিখে দিবে। তাহলে স্যার, আমি কি করব, স্যার, রেন্ট রেভিনিউ যেটা, ওইটা হ্যাঁ, ক্রেডিট হবে। আমার ক্যাশ আসবে $450, এক- আর জি। রেন্ট রিসিভেবল আসবে $450। বা রেন্ট রিসিভেবল না করে যদি আপনি ওই যে হানি
ক্লাব হানিকে ডেবিট করেন তাও করতে পারেন। এখানে কি বলছে, রেন্ট রেভিনিউ আর এখানে অ্যাকাউন্টস রিসিভেবল করতে হবে, অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও খেয়াল রাখবেন। মানে আপনি চাইলেই কিন্তু আপনি আপনার মতো করে করতে পারবেন না যে রেন্ট রিসিভেবল বা ওইটা, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে হবে। রেন্ট রেভিনিউ বলে দিছে স্যার। হ্যাঁ, তাহলে আপনার 400 টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল 450 টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল 450 টাকা ডেবিট, আর রেন্ট রেভিনিউ 900 টাকা ক্রেডিট হবে। ক্লিয়ার? জি স্যার। জি, এরপরে হলো রিসিভ 9000 ফ্রম কাস্টমার ফর অ্যাজ ইট ইজ জার্নাল এটা এন্ট্রি। ক্যাশ আর সার্ভিস রেভিনিউ না স্যার? হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে এখানে অনেকগুলো জার্নাল দেওয়া আছে সেলফ টেস্ট সহ। এটা আমি বলবো যে আপনারা এই জার্নাল এন্ট্রি গুলা এখানে সেলফ এক্সারসাইজ থেকে আপনারা একটু দেখে এগুলো একটু পড়বেন, বুঝবেন, এবং এটা আমরা পরবর্তীতে এটা ইয়ে করব, আহ, আলোচনা করব যে আমরা কোনটা বুঝি না। আর একটা হলো এইখানেই পরে আর একটা চ্যাপ্টার আছে, সেটা হলো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অপারেশন। এই যে সিস্টার কোশ্চেন করছিলেন যে এই ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড জার্নাল কোথায় পাবো, আপনি কি আছেন লাইনে? হ্যাঁ স্যার। এখানে দেখবেন একটা চ্যাপ্টার আছে যতদূর আমার মনে পড়ে, অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অপারেশন। ঠিক আছে, ওই চ্যাপ্টারটাতে আপনি ওই জার্নাল গুলা পাবেন, ক্রয় বিক্রয় বা আপনার ম্যানুফ্যাকচারিং রিলেটেড কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন, এগুলো সবই আছে ওখানে। আচ্ছা স্যার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। তো এটা আপনারা এই বইটা আপনারা খুব ভালো করে দেখবেন, কনসার্ন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে পড়া, কারণ আমাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু বেসিক। এই জায়গাগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমাদের বাকি সময়টা কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। এটা খেয়াল করবেন, কারণ বাকি আমরা সামনে যত অগ্রসর হবে তত কিন্তু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। আজকে আমি চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে একটু কথা বলবো, কারণ চার্ট অফ অ্যাকাউন্টসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চার্ট অফ আশরাফুল আলম সাহেব, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আমি একটু কথা বলবো। চার্ট অফ অ্যাকাউন্টসটা হলো আমরা যেরকম আহ, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন সংসারের কোনো কার্যক্রম পরিচালনা করি তখন সংসারে কিন্তু কিছু বেসিক বিষয় থাকে। সংসারের বেসিক বিষয় হলো যে যদি আমি ভাড়া বাড়িতে থাকি তাহলে বাসা ভাড়া দিতে হয়, বাজার করতে হলে সেই বাজার করার ভিতরে কিছু বেসিক আইটেম আছে, চাল ডাল তেল লবণ আটা চিনি, এগুলো ক্রয় করতে হয়। এরপরে আমার আর্নিং এর পার্টে যদি বলি আমি, তাহলে আমি স্যালারি পাই, বা আমার যদি অন্য কোনো অ্যাসেট ভাড়া দেওয়া থাকে সেখান থেকে আমি রেন্টাল ইনকাম পেয়ে থাকি। অর্থাৎ আয় এবং ব্যয়কে আবর্তন করে অনেকগুলো লেনদেন সংগঠিত হয়ে থাকে, এবং প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে স্বতন্ত্র কিছু খাত আইডেন্টিফাই করা থাকে। যেমন আমি পকেটে টাকা নিয়ে বাজারে যাচ্ছি, তো বাজারে যে আমি ভেজিটেবল কিনলাম, ফিশ কিনলাম, মিট কিনলাম, মিল্ক কিনলাম, কিনে আবার বাসায় আসলাম। তো এই যে যে একটা লেনদেন করলাম, এখানে কিন্তু খাত ডিফাইন করা, একদিকে পকেট থেকে ক্যাশ চলে গেছে, অন্যদিকে কিন্তু ভেজিটেবল আসলো, ফিশ আসলো, মিট আসলো। তো আপনি যদি ফ্যামিলিতে যদি বাজারের তালিকা করেন বা আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের যদি একটা লিস্ট মান্থলি বেসিসে আপনি রাখেন, তাহলে দেখবেন যে অনেকগুলো এই তালিকার ভিতরে আসছে। মা চাল ডাল মাছ মাংস, স্কুলের বেতন, তারপরে আপনার টিচারের টিউশন ফিস, এরকম অনেক কিছু কিন্তু তালিকার ভিতরে আসে, ওষুধ। হ্যাঁ, আয়ের ক্ষেত্রে এরকম আসে যে আমি আয় করলাম কত আর সারা মাসে ব্যয় করলাম কত, আমার আয়ের অতিরিক্ত ব্যয় কি হলো। এই যে আমরা একটা তালিকা নিজেরা পার্সোনাল লাইফে আমরা মেনটেন করি, এটা কিন্তু একটা চার্ট অফ অ্যাকাউন্ট, পার্সোনাল লাইফের চার্ট অফ অ্যাকাউন্ট। বিজনেসেও এরকমের তালিকা আছে।
বিজনেস যখন পরিচালিত হয় তখন বিজনেসও তার কার্যক্রম পরিচালনা করার জন্য অনেকগুলো খাতকে সমন্বয় করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। মালিক যখন ব্যবসায় টাকা দেয় তখন নগদ টাকা আসলো, মালিকের মূলধন বাড়লো, মূলধন একটা খাত, নগদ টাকা একটা খাত। এবার ওই নগদ টাকা দিয়ে যখন সে মালামাল ক্রয় করতেছে তখন এই ইনভেন্টরি আসলো, ইনভেন্টরি একটা খাত হলো। বাকিতে ক্রয় করলে ওই যে পাওনাদার, পাওনাদার একটা খাত হয়ে গেল। এরকমের একাধিক খাত কিন্তু বা তালিকা কিন্তু তৈরি হয়। এই যে যে তালিকাগুলো বিজনেসের ক্ষেত্রে তৈরি হয়, এটাও কিন্তু আমরা যেরকমের বাসায় আমি পার্সোনাল ডায়েরিতে এগুলো মেনটেন করতেছি, হ্যাঁ, যেদিন বাজার করি তখন কিন্তু ওই খাতের পাশে ধরেন আমি যদি ভেজিটেবল লিখি, হ্যাঁ, ভেজিটেবলের একটা পেজ থাকলো আমার, তো ভেজিটেবলের পেজে কিন্তু যদি বাসার বাজার খরচ কেউ মেনটেন করতে চায় তাহলে সে কি করে, যে মার্চ মাসের 30 তারিখের ডেটে তারিখটা দিয়ে 50 টাকা লিখে রাখলো। আবার ধরেন এপ্রিলের 5 তারিখে আবার ভেজিটেবল ক্রয় করা হয়েছে, তাহলে ভেজিটেবলের ওই পেজে যে আবার এপ্রিলের 5 তারিখে 50 টাকা। এইভাবে কিন্তু ভেজিটেবলের ওই পার্টিকুলার পেজে যে কোন কোন ডেটে ভেজিটেবল ক্রয় করা হয়েছে সেটা কিন্তু ওখানে লিপিবদ্ধ হচ্ছে। ঠিক ব্যবসায়ের ক্ষেত্রে ওইরকম, যে নগদ টাকার একটা পেজ থাকে, হ্যাঁ, সেই নগদ টাকার যে পেজটা থাকে ওই পেজে কোন দিন নগদ টাকা আসলো, কোন দিনে নগদ টাকা গেল, কি পারপাসে গেল, এগুলো কিন্তু রেকর্ড করা হয়। তো এই যে এটা আমরা মেনটেন করে থাকি, এটাকেই বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট ইজ নাথিং বাট দ্য সামেশন অফ টোটাল অ্যাকাউন্টস মেনটেন বাই বিজনেস অর্গানাইজেশন। হ্যাঁ, এবং চার্ট অফ অ্যাকাউন্টের বেসিক কোনটা? চার্ট অফ অ্যাকাউন্টের বেসিক কি বলতে পারবেন? চার্ট অফ অ্যাকাউন্টের বেসিক হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা খেয়াল রাখবেন। চার্ট অফ অ্যাকাউন্টের বেসিক হচ্ছে কি? ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকেই আবর্তন করে কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে থাকে। এই অ্যাসেট সমান সমান লায়াবিলিটি অ্যান্ড প্লাস ওনার সিকিউরিটি। হ্যাঁ ইকুইটি, এটাকেই কিন্তু কেন্দ্র করে আপনার চার্ট অফ অ্যাকাউন্টটা হয়ে থাকে। তো চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে সুবিধা হবে। সেটা হলো অ্যাসেট, সরি, আসলে তাহলে এখানে এখন আপনার 1001 এটা দিয়ে আসবে হলো আপনার ফিক্সড অ্যাসেটস অথবা নট অ্যাসেটস। এরপরে আবার নন কারেন্ট অ্যাসেট কি স্থায়ী ওয়ান, সুদ? হ্যাঁ হ্যাঁ, এই 101.1 1001.1.1
এইখানে আসলো হলো যদি আপনার এটা সব থেকে ইজিলি আপনারা বুঝতে পারবেন কোনটা? স্যার সুইং মেশিন। সোয়িং মেশিন, হ্যাঁ। ধরেন আপনি যদি গার্মেন্টস এর ক্ষেত্রে বলেন তাহলে স্যার এখানে তো স্যার আমরা ফার্নিচার, ফিচার্স, অফিস ইকুইপমেন্ট, আইটি ইকুইপমেন্ট, ডিকেল এগুলো জানতে পারি না? মাই ডিয়ার ব্রাদার, আগে দেখেন, হ্যাঁ। সুইং মেশিন, তারপরে কি থাকে? ধরেন ক্রেন। একটু দাঁড়ান রাখেন, আমি আসতেছি। একটু বামে চাপাইতে হবে, রাখেন। আচ্ছা, ক্রেন, তারপরে স্যার এই নাম্বার গুলো এইভাবে হচ্ছে কেন? আমি আগে এটা এন্ট্রি করি আগে, হ্যাঁ, তারপরে পুরোটা বুঝাই দিব। কাটিং মেশিন, এরপরে 1,0,0,1.2